আমি জাফর আহমেদ। আমার 2 ছেলে মেয়ে। মেয়েটা বড়, ওকে বিয়ে দিয়েছি গত মাসে। ছেলেটা এখনো ছোট, কলেজে পড়ে। আজ মেয়ের বাসায় দাওয়াত পড়েছে, ইফতারির দাওয়াত। কাল রাতেই মেয়েকে ফোন করে জিজ্ঞেস করলাম, তোর কি কি খেতে মন চায়, কি আনবো? মেয়ে আমার এক লম্বা লিস্ট মেসেজ করে পাঠালো, কিন্তু লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো খাবারের নাম দেখলাম না। আমার মিসেসকে বললাম, মেয়ে তো জীবনেও মিষ্টি খায় নাই, আজ এত পদের মিষ্টি নিতে বললো কেন? ফলও তো কোনোদিন জোর করে খাওয়াতে পারো নাই, তবুও 6 পদের ফলের নাম লিখে দিছে। আবার লিখেছে 10 কেজি দেশি দুধ, 8টা দেশি মুরগি নিতে। এ বাসায় থাকতে তো মেয়েকে এসব কিছুই খাওয়াতে পারিনি। 1 মাসে এই মেয়ের রুচি বদলে গেল। যাক, ভালো অভ্যাস হয়েছে। আমার কথা শুনে আমার মিসেস কিছুই বলল না, যেন তার কোনো মাথা ব্যথাই নেই। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাটারি বাজার চলে গেলাম। দেশি মোরগ এবং অন্যান্য যা কিছু মেয়ে নিতে বলছে সবকিছুই নিয়ে আসলাম। আগের রাতে একজনকে গোয়ালের দুধ এনে দিতে বলছিলাম, সেও নিয়ে এসে হাজির। যাওয়ার পথে ফল আর মিষ্টি কিনে নিব। আমি যখন দুপুরবেলা নামাজ পড়ে রেডি হচ্ছি, তখন আমার স্ত্রী মাত্র কুরআন পড়তে বসলো। তার মেয়ের বাড়িতে যে তার দাওয়াত, সেটা সে পাত্তাই দিচ্ছে না। জোর এক ধমক দিয়ে বললাম, মেয়েটার বাসায় তাড়াতাড়ি যাব, বসে একটু গল্প সল্প করবো, তা না, উনি দেরি করে যাবে। সে এখনো কোনো কথায় উত্তর দিল না। এক পাতা কুরআন পড়ে তারপরে উঠে গেল রেডি হতে। ছেলেকেও ধমকিয়ে রেডি করলাম। আমার বাসা থেকে মেয়ের বাসা বেশি দূরে নয়, মাত্র 45 মিনিট লাগে। তবে রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আরেকটু বেশি সময় লাগে। এক সিএনজিতে তো আমাদের সবার জায়গা হলো না, তাই আমি মুরগি আর দুধ নিয়ে এক সিএনজিতে উঠলাম। মা ছেলেকে আর একটা সিএনজিতে তুলে দিলাম। রাস্তা থেকে মেয়ের লিস্ট অনুযায়ী সবকিছু কিনে নিলাম। আমার ভীষণ আনন্দ লাগছে। মেয়েটাকে কতদিন পরে দেখবো, কত কথা জমে আছে। ছেলের চেয়ে মেয়েটাকেই আমার বেশি আপন লাগে। ও জন্মের সময় বারবার করে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমাকে একটা জান্নাত দিও। আল্লাহ আমার কথা রেখেছেন। আল্লাহ আমার ঘরে একটা জান্নাত দিয়েছেন, তাই মেয়ের নামও রেখেছি জান্নাত। ওদের বাসায় গিয়ে দরজায় নক করতেই বেআই সাহেব গেট খুলে দিলেন। একে একে সবাই আসলো আমাদের স্বাগতম জানাতে, কিন্তু মেয়েটা এলো না। যা যা এনেছি সব ওদের হাতে তুলে দিচ্ছিলাম, কিন্তু কারো মুখে কোনো আনন্দ দেখলাম না। আমরা বসেছি পরে মেয়েটা দৌড়ে আসলো। আমাকে দেখেই হেসে বলল, তুমি অনেক শুকিয়ে গেছো আব্বা। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে হাত বাড়িয়ে দিলাম। তখন আমার জান্নাত বলল, আব্বা আমার গায়ে অনেক ঘাম, তুমি ফ্যানের নিচে বসো, রেস্ট নাও। আমি চুলায় রান্না রেখে আসছি, আমি যাই। আমার হাত দুইটায় এভাবেই নামিয়ে নিলাম। সে তার মা আর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে রান্নাঘরে চলে গেল। আমাদের সাথে ড্রয়িং রুমে বসে রইল তার শ্বশুর শাশুড়ি, জামাই আর দেবর। রোজা রেখেছি, তাই পানি খাওয়া সম্ভব নয়। আজ যে গরমটা পড়েছে, একদম মগজ গরম হয়ে যাওয়ার মতো। এই ভাবতে ভাবতে দেখি বেয়াই বললেন, আজ অনেক গরম পড়েছে, আমার রুমে এসে বসেন, এসিটা চালিয়ে দিই। তার রুমে দরজা লাগিয়ে এসি চালিয়ে দিল। এরপর সবাই নানান বিষয়ে গল্প শুরু করলো। আমার মনটা এসিতেও ঠান্ডা হচ্ছিল না। মেয়েটা আমার তখনও চুলার সামনে দাঁড়িয়ে এই গরমে রান্না করছে। আসরের নামাজের সময় ওরা যখন সবাই নামাজের জন্য অন্য রুমে গেল, মেয়ে আবার আসলো আমাদের কাছে। এসে চুপি চুপি বলল, আব্বা তোমাকে না বলছিলাম 3 রকমের মিষ্টি আনতে, তুমি 1 রকমের আনলা কেন? মুরগিগুলোও তো ছোট ছোট, তরমুজটাও বেশি বড় না। শুনে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। আমার স্ত্রী খুব স্বাভাবিকভাবেই শুনলেন। আমি বললাম, তুই যে মিষ্টি খাস এটাই তো আমি জানি না। আহা আব্বা, আমার জন্য না, ওদের জন্য বলছিলাম। রুমে জামাই ঢুকলো আর মেয়ে আমার বলল, তোমরা বসো, গল্প করো, আমি রান্না করতে যাই। ওর পুরো শরীর ঘামে ভেজা। এই মেয়েটাকে কত যত্নে রেখেছি, গরমে যেন কষ্ট না পায়, তাই ওর রুমে সবার আগে এসি লাগিয়ে দিয়েছিলাম। এখন যদিও সেটা ছেলে ব্যবহার করে, আর মেয়েটা গরমে কত কষ্ট করছে। বিয়েতে জামাইকেও একটা এসি দিয়েছিলাম। এবার এসে দেখলাম সেই এসিটাই ওর শ্বশুরের রুমে লাগানো হয়েছে। সবাই এক এক করে ইফতারের আগে দিয়ে টেবিলে গিয়ে বসলো। জামাই মোবাইলে কি যেন দেখছে আর মিটমিট করে হাসছে। মেয়েটা তখনও রান্নাঘরে। একটু পরে প্রায় 10 থেকে 12 রকমের ইফতারি টেবিলে সাজানো হলো। আজান দিল। মেয়েটা তখন আমার পাশে বসে একটু ইফতার করলো। ইফতার করা অবস্থায় জামাই বলল, চায়ের পানি বসাও নাই? জান্নাত চেয়ার থেকে উঠে বলল, আল্লাহ একদম ভুলে গেছি। এই বলে আবার রান্নাঘরে দৌড় দিল। আসার পর থেকে মেয়েটার সাথে একটুও কথা বলার সুযোগ পাইনি। সবাই ইফতার শেষে যে যার মতো টেবিলের থালাবাটি রেখে চায়ের কাপ নিয়ে আবার চলে গেল এসি রুমে। আমাকেও ডাকলো। আমি তখন বললাম, আমার এত গরম লাগছে না, আমি সামনের রুমেই বসি। মন চাইলো না মেয়েটাকে রেখে এসি রুমে গিয়ে বসতে। আমার স্ত্রীও ছেলে গেল, কিন্তু আমি গেলাম না, কারণ আমার সামনেই জান্নাত সবার এটো থালা ধুচ্ছে। আমি বললাম, তোর বাসায় বুয়া নেই? মেয়ে তখন একটু হেসে বলল, বুয়া আছে, কিন্তু সে তো তার কাজ শেষ করে সকালেই চলে গেছে। এই গরমের মধ্যেও ইফতারির পরে মেয়ে আমার সবার একটু থালা বাসন ধোয়া মাজা করছে। এর মধ্যেই চায়ের কাপগুলো হাতে নিয়ে জামাই এসে বলল, জান্নাত এই নাও, কাপগুলোও ধুয়ে ফেলো। জান্নাত এগুলোও ধোয়া শুরু করলো। সব ধোয়া শেষ করে ওড়নায় হাত মুছতে মুছতে আমার কাছে এসে বলল, আব্বা তুমি এখানে কেন? এই রুমে অনেক গরম, যাও এসি রুমে গিয়ে বসো, ওদের সাথে গল্প করো। আমি বললাম, তুই আমার পাশে বস, একটু গল্প করি। ও আবার হেসে বলল, আরে না, রাতের ডিনার এখনো রান্না হয় নাই, ওইটা তো বসাতে হবে। এই বলে উঠে গেল। আমি বসেই রইলাম। কিছু ভালো লাগছে না, ভীষণ রাগ রাগ লাগছে।
লাগছে। রাতের রান্না শেষ করে জান্নাত সবাইকে টেবিলে ডাকলো। সবাই একে একে বসলো। আমি বললাম আমার ক্ষুধা নেই, ইফতার খেয়ে পেট ভরে ফেলছি। জান্নাত জোর করে বলল একটু হলেও খাও, নয়তো ভালো লাগবে না। বেআইনও জোর করলো। খেতে বসলাম, কিন্তু খাওয়া ভেতরে যাচ্ছে না। সবাই খেতে বসলো। সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আমার মেয়ে, কিন্তু সে বসলো না, বলল সে সবার শেষে খাবে। খেয়াল করলাম ওর হাতে তেলের সিটের অনেকগুলি দাগ। আমি জানি সবার খাওয়া শেষ হলে আবারও সে রান্নাঘরে গিয়ে থালাবাটি ধুবে, হয়তো আরো কয়েক ঘন্টা পরে সে খেতে বসবে। তাই হলো, আমাদের খাওয়া শেষ হয়ে গেলে সে রান্নাঘরে গেলেও ধোয়া মাজা করতে। তখন আমার রাগে গা জ্বলে উঠলো। আমার স্ত্রীকে বললাম বাসায় চলো, রাত হয়েছে। সেও সম্মতি জানালো। আমাদের যাওয়ার কথা শুনে জান্নাত রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল আব্বা আর কিছুক্ষণ থাকো না। বাকিরাও বলল। তখন আমার খুব করে বলতে মন চাচ্ছিল যতক্ষণ থাকবো তোকে তো শুধু কাজ করতেই দেখবো, তার চাইতে চলে যাওয়াই ভালো। কিন্তু কিছু না বলে রাত বেশি হয়ে যাচ্ছে এই দোহাই দিয়ে বেরিয়ে পড়লাম। পুরো রাস্তা কেউ কোনো কথা বললাম না। এবার কিন্তু এক সিএনজিতেই আসলাম। বাসায় ফিরে আর রাগ ধরে রাখতে পারলাম না। জান্নাতের মাকে বললাম আমি মেয়েকে কাল যে নিয়ে আসবো। মেয়েটার অবস্থা দেখেছো? ওই বাসায় কেউ মেয়েটাকে একটু হেল্প করে না, সবাই সুন্দর আরাম করে বেড়াচ্ছে। আর জামাইটাও হয়েছে একটা গাধা, বসে বসে মোবাইল টিপে। ননসেন্স ফ্যামিলি। ওইখানে মেয়েকে আর রাখবোই না, অনেক হয়েছে। তার উপরে আবার তাদের নাকি বাজার পছন্দ হয় নাই। আমরা চলে আসার পর না জানি মেয়েটাকে আর কত কি শুনতে হবে। না না, ওইখানে আর না, ইডিয়েট এক একটা। আমার কথা শুনে মিসেস স্বাভাবিকভাবে বলল মাথা ঠান্ডা করো। এই বলে সে কাপড় পাল্টাতে লাগলো। আমি বললাম আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমাকে দেখে, কিভাবে পারছো এগুলি দেখে স্বাভাবিক থাকতে? মেয়ের জন্য কি একটুও মায়া লাগছে না নাকি? শাড়ির পিন খুলতে খুলতে সে খাটের উপরে বসলো। আমার দিকে তাকিয়ে ঠান্ডা মেজাজে বলল তোমার মেয়ে যা করছে সেটা আমিও বিয়ের পর থেকে করে আসছি। তোমার কোনোদিন মনে হয়নি আমিও কারো মেয়ে? তোমার কোনোদিন মনে হয়নি আমারও কষ্ট হয়? তোমার কাছে যেমন সব স্বাভাবিক লেগেছে আমার কাছেও এখন সব স্বাভাবিক লাগছে। আমি যদি কখনো বাবার বাড়ি যেতে চাইতাম তুমি তোমার মায়ের অসুস্থতার কথা বলে আমাকে থামিয়ে দিতে। আবার আমার বাবার বাড়ি থেকে যখন কেউ এ বাড়িতে আসতো তখন তোমার ফ্যামিলির সবাই তাদের হাতের দিকে তাকিয়ে থাকতো কি এনেছে দেখার জন্য। একটু কথা বলারও তাদের সঙ্গে সুযোগ পেতাম না। নিজের পছন্দসই খাবার খাইনি কতদিন। এরপর থেকে তো ভুলেই গেলাম কি আমার পছন্দ। আস্তে আস্তে ধরেই নিলাম এটাই স্বাভাবিক জীবন। আমার জন্য এগুলো তো নতুন না, তাই আমার কাছে সব স্বাভাবিকই লেগেছে। যেখানে আমার মায়ের লেগেছিল আমার জন্য। শুধু জান্নাতের বাবা হলেই হয় না, জান্নাতের স্বামীও হতে হয়। স্ত্রীকে জান্নাতের মতো পরিবেশও করে দিতে হয়। এই বলে আমার স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল রাতে তো খেয়ে এসেছি, গোসল সেরে আসি, সেহরির জন্য রান্না করা লাগবে। এই বলে সে উঠে বাথরুমের দিকে চলে গেল। আর আমার মুখে শরমের একটা তালা লাগিয়ে দিয়ে গেল। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। এত বছরের জমে থাকা চাপা আগুন যেন বের করলো সে আজ। কিন্তু সে একটা কথাও মিথ্যে বলে নাই। স্ত্রীর জন্য যদি সে সময় আমার খারাপ লাগতো তাহলে আজ হয়তো আমার মেয়েটার কপালে বিবেকবান একটা স্বামী জুটতো। কিছুই ভালো লাগছিল না। উঠে গিয়ে এসি রুম থেকে ছেলেকে ডেকে বের করলাম। বললাম তোমার আম্মা এখন রেস্ট করবে, আসো আমরা সেহরির রান্নাটা করে ফেলি। ছেলে বেশ হাসি মুখেই আমার সঙ্গ দিতে চলে আসলো। বুঝতে পারলাম সে আমার মতো বিবেকহীন হয়নি। তার মা গোসল সেরে বেরিয়ে দেখলো ছেলে সবজি কাটছে আর আমি চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি। আমি ছেলেকে বললাম শোনো বাবা, তোমার বউ জানো তোমার মা আর বোনের মতো কষ্ট না পায়। আমার স্ত্রী দরজা ধরেই দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার চোখের দিকে তাকানোর সাহস আমার হলো না, তবে মনে হলো তার চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে।